ওকে, থ্যাংক ইউ। আই এম স্টার্টিং দ্য রেকর্ডিং শুরু করলাম। বেশ, আজকের ক্লাসে আমি কৃষ্ণচন্দ্র কলেজের সমস্ত জেনারেল আর্টস স্টুডেন্টসকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ইম্পেন্ডিং ফোর্থকামিং অনলাইন এক্সামিনেশন, not only about the online examination of L1 or language 1, but online examination of all the subjects, সমস্ত সাবজেক্টেরই অনলাইন এক্সামিনেশন কেমন করে হবে সেটা আমি আজকে বলার চেষ্টা করব। কিন্তু কেবলমাত্র L1 এর বিষয়ে আমি ডিটেলে বলতে পারবো, বাকিদের ব্যাপারে ডিটেলে বলতে পারবো না, কারণ অন্যান্য সাবজেক্টের কোন ইমেল আইডিতে উত্তরপত্র পাঠাতে হবে সেটা তো এখনো অন্যান্য সাবজেক্টের টিচাররা ডিক্লেয়ার করেননি, ফলে সেটা আমি বলতে পারবো না। আমি আমার তরফ থেকে মানে ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে বাকিটা পুরোটা বলে দিতে পারি। তো বেশ, আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমেই যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রুটিন। তোমরা অনেকেই আছো, অনেকে এখন দেরি করে জয়েন করছো, সবাইকে বলছি প্লিজ তোমরা কেউ তোমাদের কানেকশন ছেড়ে চলে যেও না, তাহলে কিন্তু বারবার আমাকে জয়েন করাতে হবে। স্যার স্যার বলছি যে মানে কটা থেকে পরীক্ষা গেল সব সমস্ত একটু বলে দেবেন, নাই তো রুটিনে দিয়েছে তো বুঝতে পারছে না, দুটো সময় আছে, 2টো থেকে 5:30টা। সব বলে দেবো, কোনো চিন্তা নেই, তোমার সব নিয়ে ভাবতে হবে না, আমি সব বলে দেবো। আমি একটুখানি স্ক্রিনের দিকে নজর রাখো আর মন দিয়ে একটু শোনো, তাহলেই হবে। ধৈর্যটা চাই, যেটা তোমাদের একদম নেই, ধৈর্যটা পুরো গেছে আর কি। বাড়িতে বসে বসে অ্যাটেনশন টাইম মানে অ্যাটেনশন স্প্যানটা পুরো কমে গেছে। বেশ, শুরু করছি। প্রথম শুরু করছি হচ্ছে রুটিন দিয়ে। একটু ভালো, আমার কি স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? বেশ বেশ, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রথম পাতাটি তোমাদের জন্য নয়। প্রথম পাতাটা হচ্ছে সেমেস্টার 1 অনার্স এক্সামিনেশনের জন্য। তোমরা থেকে অনার্স দিচ্ছ না, এটা তোমাদের জন্য নয়। রুটিনের দ্বিতীয় পাতা থেকে তোমাদের জন্য, যেটা হচ্ছে বিএ বিএসসি বিকম সেমেস্টার 1 জেনারেল। দেখো, প্রত্যেকটা রুটিনের সাবজেক্টে একটা করে টেবিল করা আছে। টেবিলের বাঁ দিকে বলা আছে ডেট, টেবিলের ডান দিকে বলা আছে সাবজেক্ট। খুব সহজ। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 7ই মার্চ থেকে। 7/3/2022, 7ই মার্চ। উপরে দেখো খুব সুন্দর করে টাইম বলা আছে, 10টা থেকে 1টা। এবার যে মুহূর্তে টাইম বলে দেওয়া হলো, সেই টাইমের সামনের দিকে এবং পিছনের দিকে আধ ঘন্টা করে যোগ করে নিতে হবে। অর্থাৎ পরীক্ষা শুরু হচ্ছে 9:30 থেকে। 9:30টায় তোমরা টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, কলেজের ওয়েবসাইটে প্রশ্ন পাবে। যে যার সাবজেক্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই সাবজেক্টের প্রশ্ন পাবে। অর্থাৎ L1 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে L1 এর প্রশ্ন পাবে সকাল 9:15 থেকে 9:30টার মধ্যে। 9:30 অফিসিয়াল টাইম, অনেক সময় 9:10-15 চলে আসে। সেই জন্য আমি প্রত্যেককে বলি সকাল 9টা থেকে রেডি হয়ে থাকতে। অনেকে জয়েন করছো একটু পরে, তাড়াতাড়ি জয়েন করে যাও, আর কেউ ছেড়ে চলে যেও না, তাহলে বারবার জয়েন করাতে হবে কিন্তু। অর্থাৎ সকাল 9:10-15 থেকে তোমাদের প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা। এবং 7 তারিখে পরীক্ষা শুরু। 7 তারিখের পরীক্ষা 10টা থেকে 1টা। কি পরীক্ষা হবে? AECC 1, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস, ENVS এর পরীক্ষা 7 তারিখে শুরু। শুনতে পাচ্ছ? স্যার বলছি পরীক্ষাটা কখন স্টার্ট হবে? আরে বলছি তো, সকাল সকাল 9:30টার সময় তুমি প্রশ্ন পাবে। 9:30 থেকে 10টা হচ্ছে প্রশ্ন পাবার সময়। 10টা থেকে 1টা হচ্ছে পরীক্ষা দেওয়ার সময়। 1টা থেকে 1:30টা হচ্ছে সাবমিশনের সময়। আমি একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি, লিখলে তোমরা বুঝতে পারবে। ভালো করে বোঝো কনসেপ্টটাকে। অনলাইন পরীক্ষার কনসেপ্ট হলো যে টাইমিং থাকবে, টাইমিং যা থাকবে, ধরো দুটো টাইমিং থাকে। একটা হচ্ছে 10টা থেকে 1টা। আরে শোনো আগে। আর একটা স্যার ওই মুন্ড হয়েছে না, ওর ব্যাকগ্রাউন্ডে ভালো নেই, ওকে ক্যামেরাটা অফ করতে বলুন। স্যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন। কার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ? মুন। আচ্ছা মুন দাস, তুমি ব্যাকগ্রাউন্ড একটু অফ করো। তোমার 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 ভিডিওটা একটু অফ করো। হ্যাঁ স্যার, আমাদের প্রবলেম হচ্ছে। স্যার এখনো চালু রেখেছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা একটু অফ করো মুন। করবে?
ব্যাকগ্রাউন্ড ভালো নেই আর ক্যামেরাটাকে চালু করে রেখে দিয়েছে। বেশ বুঝতে পারছি না। বেশ 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 হয়ে গেছে। বেশ, এবার এই মতো অবস্থায় তোমাদের পরীক্ষার দুটো টাইম, একটা হচ্ছে 10টা থেকে 1টা, একটা হচ্ছে 2টো থেকে 5টা। যখনই যে কোনো পরীক্ষার টাইমিং হবে তার আগের আধ ঘন্টা অনলাইন এক্সামিনেশনে কোয়েশ্চেন পেপার রিডিং এর জন্য দেওয়া হয়। এবার এটা কি পুরোপুরি কি তুমি কোয়েশ্চেন পেপার রিডিং এর জন্য ইউজ করবে? না, ন্যাচারালি তুমি উত্তর লেখা শুরু করে দিতে পারবে। আর এর পরের আরো আধ ঘন্টা খাতা জমা দেওয়ার জন্য সাবমিশন টাইম হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ যদি দুপুর 2টো থেকে শুরু হয় তাহলে পরীক্ষা শুরু করা থেকে 1:30, পরীক্ষা জমা দেওয়ার খাতা জমা দেওয়ার টাইম কটা? 5টা থেকে 5:30। এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এই 30 মিনিট কি পুরোটাই জমা দেবো? না, এই 30 মিনিটের মধ্যে তুমি 10 মিনিট ইউজ করতে পারো উত্তর লেখার জন্য, 20 মিনিট ইউজ করতে পারো মোটামুটি খাতা স্ক্যান করার জন্য। কেমন করে স্ক্যান করবে কি করবে আমি বলে দেবো সেটা। পিডিএফ স্ক্যানিং এ একটু সময় লাগবে। আর এই আধ ঘন্টা তুমি চাইলে অনলাইন সাবমিশন না করে অফলাইন সাবমিশনও করতে পারো। অর্থাৎ কলেজের ক্যাম্পাসে এসে, ইংরেজি ডিপার্টমেন্ট হচ্ছে হিউম্যানিটিস বিল্ডিং এর 3 তলাতে 3rd ফ্লোরে, জমা দিতে পারো। কিন্তু সেটা এই আধ ঘন্টার মধ্যেই করতে হবে। অর্থাৎ সেটার টাইমও কিন্তু এই আধ ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ 1টা থেকে 1:30টার মধ্যে, বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে 5টা থেকে 5:30টার ক্ষেত্রে লেট হলে হয়তো খুব একটা বিরাট সমস্যা হবে না, কিন্তু অনেক সময় ইংরেজি ডিপার্টমেন্টে তত সমস্যা করবে না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট স্ক্রিনশট যদি রাখি, বুঝতে পারছো না। স্ক্রিনশট নিলে তো তোমাকে আর মানে স্ক্রিনশট নেওয়া মানে তুমি তো অনলাইন সাবমিশন করছো, তার সঙ্গে তো অফলাইন সাবমিশনের কোনো সম্পর্ক নেই। তুমি যদি অনলাইন সাবমিশন করো তাহলে তো কোনো সমস্যাই নেই। যারা যারা করব বাট একটু টাইম লেগে গেল। হ্যাঁ ঠিক আছে, অনলাইনে সাবমিশন করলে একটু সময় লাগলে কোনো অসুবিধা নেই। অফলাইনের ক্ষেত্রে কলেজের ক্যাম্পাসের মধ্যে জমা দিতে গেলে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে টাইম পেরিয়ে গেলে গেট টেট বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে আমি বলছি যে ওই জন্য আমি অনলাইন সাবমিশনটাই বেশি প্রেফার করি। বেশিরভাগই অনলাইন সাবমিশন করে, অফলাইন সাবমিশন খুব কম লোক করে, 5% কি 6% করে। কিন্তু মোরাললেস অনলাইন সাবমিশনের এটাই হচ্ছে সুবিধে। তাহলে কারণ অনলাইন সাবমিশনের কি সুবিধে, তুমি এই 30 মিনিটের মধ্যে 10 মিনিট বা 15 মিনিট পুরোটাই নিজের লেখার কাজে ব্যবহার করতে পারবে। এবং অনেকেরই বাড়ি একেবারেই কলেজের কাছে নয়, অনেকটা দূরে, ফলে পরীক্ষা শেষ করে ওই সময়ের মধ্যে আসাটা প্রায় অসম্ভব। অনেক সময় অনেকে সেকেন্ড হাফে পরীক্ষা থাকে। তো এমতো অবস্থা মিলিয়ে অনলাইন সাবমিশনটাই বেশি প্রেফারেবল। তাহলে মোটামুটি পরীক্ষার টাইম স্ট্রাকচারটা তোমাদের ক্লিয়ার। আমি রুটিনে আবার আসছি, তার আগে আমি বলে রাখি পরীক্ষা 2টো হাফে বিভিন্ন পরীক্ষা হচ্ছে। একটা 10টা থেকে 1টা, একটা 2টো থেকে 5টা। 10টা থেকে 1টা পরীক্ষা মানে আমি কোয়েশ্চেন পেপার পাবো আধ ঘন্টা আগে। কটায় কোয়েশ্চেন পেপার পাবো? সকাল 9:30, এটা 9:15 হতে পারে, আমি অফিসিয়াল টাইম বলছি 9:30। এবং কোয়েশ্চেন পেপার কোথায় পাবো? টেলিগ্রাম গ্রুপে পাবো। আমি L1 এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। আর তার সঙ্গে সঙ্গে কলেজ ওয়েবসাইটও দেবে। কলেজ ওয়েবসাইটে কোথায় কোয়েশ্চেন পাবে আমি সেটাও দেখিয়ে দেবো। পরীক্ষা শুরু হচ্ছে 10টা থেকে 1টা, মানে বেসিক্যালি তুমি 9:30 থেকেই উত্তরপত্র লেখা শুরু করে দিতে পারো। পরীক্ষা চলবে 10টা থেকে 1টা পর্যন্ত। এবং সাবমিশন টাইম হচ্ছে 1টা থেকে 1:30। যে সমস্ত পরীক্ষা শুরু 2টো থেকে 5টা তাদের কোয়েশ্চেন পেপার পাবে 1:30টার সময়, আর পরীক্ষা শেষ হবে 5:30টায়। অর্থাৎ সাবমিশন টাইম 5টা থেকে 5:30টা। সাবমিশন করতে পারো অনলাইনে, সাবমিশন করতে পারো অফলাইনে। কি করে করবে সেটা পরে বলছি, আগে টাইমটা ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? বেশ, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, তাহলেই হবে। অধৈর্য হবে না, পরপর আমার প্রশ্ন আমি যে বলে যাব পরপর শুনে যেতে হবে, নাহলে কিন্তু আমি নিজেই কনফিউজ হয়ে যাবো, হারিয়ে যাবো, পুরোটা বলতে পারবো না। আগে আমার কথাটা পুরো শুনে না, বলো। স্যার বলছি কি, যেটা 2টো থেকে সে 5টা পর্যন্ত বললেন না, ওইটা কাদের জন্য টাইমটা? ওটা তোমাদের জন্যই, বিভিন্ন পরীক্ষা 2টো থেকে 5টা হবে, আমি সেটা বলবো, সেটা আমি বলবো। দেখো এটা রুটিনটা ফলো করো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে। বেশ, 8 তারিখে মানে 7 তারিখে পরীক্ষা হচ্ছে ENVS, 8 তারিখে পরীক্ষা হচ্ছে L1
ল্যাঙ্গুয়েজ ফর আর্টস অ্যান্ড কমার্স অর্থাৎ আমার সাবজেক্ট, টাইমিং কটা? 10টা থেকে 1টা। 10টা থেকে 1টা মানে সাবমিশন টাইম কটা, জমা দিতে হবে কটা? 1টা থেকে 1:30। সিম্পল। এবার তোমরা যে প্রশ্নটা করছো যে তাহলে স্যার 2টো থেকে 5টার টাইমিংটা কাদের জন্য? এর পরের যে অন্যান্য পাশের যে পরীক্ষাগুলো আছে তোমাদের, যেগুলো মেন সাবজেক্ট, যেগুলো তোমাদের আর্টসের কোর কোর্সের সাবজেক্ট, সেইগুলোর অনেক পরীক্ষা আছে 2টো থেকে 5টা। একটু ভালো করে দেখে রাখো। দেখো 9 তারিখে তোমাদের পরীক্ষা আছে হিস্ট্রি, করার সময় 10টা থেকে 1টা। স্যার 8 তারিখে কি পরীক্ষা আছে শুনতে পাওয়া গেল না। 8 তারিখে L1 এর পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ 1, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। 8 তারিখে ইংলিশ এক্সামিনেশন 10টা থেকে 1টা। তোমার হয়তো ইন্টারনেটে একটু প্রবলেম আছে তাই শুনতে পাওনি। 9 তারিখে হিস্ট্রির পরীক্ষা 10টা থেকে 1টা। দেখবে রুটিনের যে মুহূর্তে বাঁ দিকে কিছু একটা কালাম থাকবে সেটা 10টা থেকে 1টা, আর ডান দিকে থাকা মানে 2টো থেকে 5টা। একই রকম ভাবে 10 তারিখে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষাটা তোমাদের রয়েছে অনেক সাবজেক্ট। আবার যাদের ইংরাজি পাস কোর্সে আছে মানে মেন সাবজেক্ট ইংলিশ, মানে জি ইংলিশ যেটা বা কোর কোর্স ইংলিশ, সেটা আবার 2টো থেকে 5টা 10 তারিখে। 11 তারিখে আছে ফিলোসফি 10টা থেকে 1টা, আর রয়েছে সংস্কৃত 12 তারিখে 10টা থেকে 1টা। আর আছে জিওগ্রাফি, যদি কোনো জিওগ্রাফি থাকে তাহলে 12 তারিখেই 2টো থেকে 5টা। বুঝতে পেরেছো? একই রকম ভাবে অনেকের আছে বেঙ্গলি 14 তারিখ সকাল 10টা থেকে 1টার মধ্যে বেঙ্গলি পরীক্ষা। এই হচ্ছে মোটামুটি কেমন করে রুটিনটাকে পড়তে হবে সেটা একটু ভালো করে বুদ্ধিমত্তার সঙ্গে দ্বিতীয় পাতায় আসবে, এসে পড়বে, কারণ প্রথম পাতাটা অনার্সের জন্য, দ্বিতীয় পাতাটা জেনারেলদের জন্য। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, তোমাদের পরীক্ষা শুরু 7ই মার্চ। পরীক্ষা প্রথম দিনকে ENVS পরীক্ষা, পরীক্ষা শুরু 10টা থেকে 1টা, পরীক্ষা শুরু 9:30টায়, সাবমিশন টাইম 1টা থেকে 1:30টা। এই 1টা থেকে 1:30টার সাবমিশন টাইম যেরকম ভাবে অনলাইনে হবে অফলাইনেও করা যাবে কলেজে এসে। কিন্তু এত জনে পরীক্ষা দিচ্ছে যেহেতু, প্রায় ENVS পরীক্ষা দেবে 1500-1600 জন, এর ফলে ইন্ডিভিজুয়ালি কাউকে আনসারের উত্তর দেওয়া সম্ভব নয় ইমেলে। তোমাদের ইমেলের সেন্ট মেলে গিয়ে দেখতে হবে কারা কারা জমা দিয়েছো। আমার অটোমেটিক রিপ্লাই অন থাকবে, অটোমেটিক রিপ্লাই, কিন্তু অটোমেটিক রিপ্লাইতে এক গাদা রিপ্লাই এলে মানে একটার বেশি ইমেল এলে অনেক সময় যায় না। মানে তুমি ধরে যাক আমি একজনের কথা বলছি যে সামিনা খাতুন বা মোনালিসা মন্ডল, তুমি একটা মেল পাঠালে আবার একটা মেল পাঠিয়ে দিলে, অনেকেই সেই মুহূর্তে প্যানিক করে 2-3টে মেল পাঠায়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা ঘটে অটোমেটিক রিপ্লাইটা যায় না। তোমার হয়তো মেলটা চলে এসছে কিন্তু অটোমেটিক রিপ্লাই যায় না। সেক্ষেত্রে কি করতে হবে? নিজের সেন্ট মেলে গিয়ে দেখতে হবে মেলটা আছে কিনা, থাকা মানে মেল গেছে। আমি সেটা পরবর্তীকালে দেখাচ্ছি যে কি প্রসিডিওরে ব্যাপারটা হবে। আপাতত রুটিনটা দেখো, 9 তারিখে আছে হিস্ট্রি, 10 তারিখ আছে পলিটিক্যাল সায়েন্স, 10 তারিখে ইংলিশ আছে 2টো থেকে 5টা। এই ডান দিক আর বাঁ দিকে, বাঁ দিকে আছে 10টা থেকে 1টা, আর ডান দিকে আছে 2টো থেকে 5টা। এখানে ডেট, এখানে সাবজেক্টের নাম। বেশ, বলো। প্রবলেম হচ্ছে 10 তারিখে দুটোই একসাথে আছে, তো ইংলিশটা কাদের? যারা মেন সাবজেক্ট নিয়েছে ইংলিশ তাদের তাদের একই দিনে 2টো পরীক্ষা অনেকেরই পড়বে, একই দিনে 2টো পরীক্ষা অনার্সেরও অনেকেরই পড়ছে। সেক্ষেত্রে পরীক্ষা চলবে, একবার ভাবো, সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। তার জন্য অনেকেরই হতে পারে পলিটিক্যাল সায়েন্স এবং ইংলিশ মেন সাবজেক্টে যারা আছে তার কিন্তু পরীক্ষা সারাদিন ধরে চলবে। অনেকেরই সংস্কৃত এবং জিওগ্রাফি থাকতে পারে। কোন মেলে সেন্ড করব? কি বলছো? আস্তে আস্তে ENVS এ কোন মেলে সেন্ড করবে সেটা প্রিন্সিপাল স্যার বলে দেবেন। আমি ইংরেজিটা বলতে পারবো, বাকিটা বলতে পারবো না। আস্তে শুনতে হবে আমার কথা, তাহলে বুঝতে পারবে। আমি কেবলমাত্র ইংরাজিটা ইমেলের আইডিটা বলতে পারবো। আমি বলে দিয়েছি অলরেডি, তোমরা অনেকেই দেখোনি। আমি অলরেডি বলে দিয়েছি, রুটিন চলে গেছে। আমি আবার বলছি। হ্যাঁ স্যার বলেছেন। ভাই একসাথে বললে হবে? আমি বলি। হ্যালো, কি বলছো? বলছি স্যার ওই 10টা থেকে যেটা একটা রয়েছে মানে 7 নাম্বার, ওটা আমাদের তো?
ওটা তোমাদের, হ্যাঁ। আর আর যেটা 10টা থেকে 12টা রয়েছে 40 মার্কস, ওটা কেবলমাত্র সায়েন্সে ক্ষেত্রে প্র্যাকটিক্যাল রয়েছে তাদের জন্য, সায়েন্সে ক্ষেত্রে প্র্যাকটিক্যাল রয়েছে তাদের জন্য। তাহলে আমাদের একটাই তো, তোমাদের একটা 3 ঘন্টার সময়, একটু ধৈর্য ধরে পুরোটা শুনতে হবে। তোমরা তো টাইম দিচ্ছ না পুরোটা বলবার, সঙ্গে সঙ্গে আমাকে কাউন্টার কোয়েশ্চেন করছো। আগে পুরোটা শুনে রাখো, তাহলে বুঝতে পারবে আমি কি পরপর বলছি। আগে শোনো, একই এত কম ধৈর্য কেন? বেশ, এইটা গেল হচ্ছে পরীক্ষার রুটিন। এরপরে তোমরা যে প্রশ্নটা করছো ইমেল আইডি কোত্থেকে পাবো, এই দেখো দেখাচ্ছি। এই কদিনে কৃষ্ণচন্দ্র কলেজের ওয়েবসাইটটাকে নিজের বন্ধুর মতো করে নিতে হবে, কারণ কলেজ ওয়েবসাইট থেকেই সমস্ত অফিসিয়াল ইনফরমেশন পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ নয়। ওয়েবসাইটের যে ক্ষমতা, ওয়েবসাইটে এত বেশি ইনফরমেশন রাখা যায় যেটা অন্য জায়গায় রাখা যায় না। ফলে এই ওয়েবসাইটে এসে এই এক্সামিনেশন ফ্রম হোমে আসতে হবে। দেখো দুটো অপশন রয়েছে, আমি কলেজ ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু এখান থেকে মাঝে মাঝে যাবে, গিয়ে দেখবে পুরো বিষয়টা। বেশ, কলেজ ওয়েবসাইটে এলাম, আসার পরে আমি দেখবে এখানে দেখো লিস্ট আছে ইমেল আইডিস ফর আনসার শিট সাবমিশন অ্যান্ড অ্যাডমিট কার্ড। এখানে যাবে, এখানে খুললে এই একটা অপশন পাবে। এখানে দেখো 3টি জায়গা রয়েছে, একটি হচ্ছে ফ্রন্ট পেজ, একটি হচ্ছে অ্যাডমিট কার্ড, আর একটি হচ্ছে ইমেল আইডি ফর আনসার শিট সাবমিশন। এর ভেতরে গেলে এই ইমেল আইডির একটা লিস্ট পাবে, লিস্টটা পেলে সেখানে ইমেল আইডি পাবে। এখনো পর্যন্ত ইমেল আইডি দেওয়া হয়নি, এটা সেমিস্টার 3, সেমিস্টার 1 এর ইমেল আইডি পরীক্ষার এই 3-4 দিন আগে এখানে টাঙানো হবে। এই দেখো, দেখলেই বুঝতে পারবে, পরপর সাবজেক্টের নাম আর ডিপার্টমেন্ট থাকবে, পেপারের নাম থাকবে, ইমেল আইডি থাকবে। এইখানে এসে আমি তোমাদেরকে এইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে পাবে তোমরা একটু সেভ করে রাখো। আমি এটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। এইখানে অন্যান্য বাকি সাবজেক্টগুলোর যে ইমেল আইডি লিস্ট সেইটা পুরোটা পাবে। আর ইংরাজির ইমেল আইডি কোনটা আমি পরিষ্কার নোটিফিকেশন করে বলে দিয়েছি। এই দেখো, তোমাদের ইংরাজির ইমেল আইডি হচ্ছে englishdept@krishnochandra.gmail.com। এইটার স্ক্রিনশট নিয়ে রাখো, আমি এটার তোমার কপি করে গ্রুপে যেটা দিয়েছেন ওইটা হবে না, যেটা গ্রুপে কদিন আগে দিলেন? হ্যাঁ ওটাই তো এটা তোমাদেরকে তো আরেকবার বলছি, সেই জন্য একই জিনিস দিয়েছি, সেইটা আরেকবার দিচ্ছি। কমেন্ট বক্সে, এই যেখানে ডিসকাস করছি কমেন্ট বক্সে দিলাম, দেখো এই যে englishdept.krishnochandra@gmail.com। এইটা হচ্ছে তোমাদের পাসের সাবজেক্টের জন্য, আর অনার্সের সাবজেক্টের জন্য অন্য, তোমরা অনার্সে পাঠাবে না, এইটা অনার্সের জন্য। দেখো পরে পরিষ্কার লিখে দিয়েছি, all the students of first semester having English as honors have to submit their answer script after the examination to the following email ID। আর এখানে কি লিখেছি, all the students of first semester having English as L1 general or general elective। এটা কেবলমাত্র L1 এর জন্য নয়, যারা ইংরেজি জেনারেল, যাদের ইংরেজি মেন কোর্সে আছে, মেন পেপারে, তাদের জন্য এই ইমেল আইডি englishdept.krishnochandra@gmail.com। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মাথা ঠান্ডা করে টাইপ করবে, কারণ অনেক সময় টাইপে মিসস্পেলিং হলে, স্পেলিং মিস্টেক হলে যায় না। আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা জিমেলকে গ্যামিল টাইপ করেছে, করে বলছে যে স্যার যায়নি, যাবে কি করে, কারণ বানান তো ভুল, কি করে যাবে। ফলে দয়া করে স্পেলিং মিস্টেক বা স্পেলিং এরর এখানে করো না। সবচেয়ে ভালো হয় যদি কপি করে পেস্ট করতে পারো, মোবাইলে অনেকেই কপি করে পেস্ট করতে পারো, কপি করো, করে ওটা জিমেলের সাবজেক্ট হেডে মানে যেখানে পাঠাবে সেখানে পেস্ট করো, আমি দেখাবো সেটা। ফলে যদি স্পেলিং মিস্টেক করো তাহলে কিন্তু লেখা আসবে ডেলিভারি সাবসিস্টেম ফেলিওর। ডেলিভারি সাবসিস্টেম ফেলিওর মানে কি, মানেটা হচ্ছে যে স্পেলিং ঠিক মতো হয়নি, ঠিক ইমেল অ্যাড্রেস বসাতে পারোনি। বলো পরিষ্কার কিনা? পরিষ্কার? বেশ, আমি আবার বলছি, কলেজের ওয়েবসাইটের এই জায়গাতে এসে
এক্সাম ফ্রম হোমে আসবে, এসে ইমেল আইডিস ফর আনসার সিট সাবমিশনে ক্লিক করবে। যে মুহূর্তে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তিনটে অপশন পাবে। তোমাদের পরীক্ষার আগের দিন দেবে অ্যাডমিট কার্ড, আমি সেটা নিয়ে বলছি। এইখানে অ্যাডমিট কার্ড পাবে। তোমাদের পরীক্ষা শুরু হবে 7 তারিখে, অ্যাডমিট কার্ড 6 তারিখের আগে পাবে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়টা করে, আমরা করি না। বর্ধমান বিশ্ববিদ্যালয় 6 তারিখের আগে অ্যাডমিট কার্ড দেয় না। এই যেখানে অ্যাডমিট কার্ড পাবে, এই অ্যাডমিট কার্ড এরকম 4টে অ্যাডমিট কার্ড আসবে, একসঙ্গে বাল্ক আসবে, একটা দুটো আসবে না। এই বিএ এইচ মানে বিএ অনার্স, বিএ পিটা তোমাদের, বিএ পি মানে বিএ পাস কোর্স, 307 হচ্ছে কলেজের কোড, 307 বিএপি মানে বিএ পাস কোর্স, এইটা হবে তোমাদের অ্যাডমিট কার্ড। এটা এখনো দেয়নি, এটা 3rd সেমিস্টারের অ্যাডমিট কার্ড আমি দেখাচ্ছি। তোমাদের অ্যাডমিট কার্ড পরীক্ষার আগের দিনকে দেবে। হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে স্যারও দিয়ে দেবে। কিন্তু তোমরা নজরে রাখো, যদি কোনো কারণে কিছু হয়, হোয়াটসঅ্যাপ সেন্ড না হয় বা বড় ফাইল হয়, তখন এই জায়গাতে তোমাদেরকে দেখতে হবে, এই 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 কলেজের ওয়েবসাইটে। এটা আমি জন্য বারবার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে সেটা চিন্তা নেই, কিন্তু আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। বলো। বলছি এটা প্রিন্ট করে বার করতে হবে তো? প্রিন্ট করে বার করার কোনো দরকার নেই, খালি নিজের নামটা একবার দেখে নিলেই হবে। পরবর্তীকালে একটা প্রিন্ট করে বার করে নেবে। পরীক্ষার রেজাল্ট পেতে গেলে অ্যাডমিট কার্ডটা দিতে হবে, এখন দরকার নেই, ইমিডিয়েট কোনো প্রয়োজন নেই। পরীক্ষার পরে কি বলছো? হ্যাঁ, বার করে রেখে দেওয়া ভালো, বার করে রেখে দেওয়া এমনি ভালো, এমনি বার করে রেখে দেওয়া ভালো, কারণ পরীক্ষার রেজাল্টের সময় লাগবে, পরেও লাগবে, যে কোনো সময় লাগতে পারে। প্রিন্ট করে রেখে দিতে পারো তোমারটা। বেশ, আমি এবার একটু পরপর আসি, যে পরীক্ষাতে দিতে গেলে তোমাকে পরপর কি করতে হবে সেটা একটু আসি, যে কি কি করতে হবে পরপর, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এক্সাম গাইডলাইন একটু ভালো করে শুনবে, মিস করে গেলে কিন্তু আমার দায়িত্ব নয়, একটু মন দিয়ে ধৈর্য দিয়ে শুনতে হবে। 1 নম্বর, তোমাদের পরীক্ষা কবে শুরু? বলো, তোমরা উত্তর দেবে, বলো। 7ই মার্চ পরীক্ষা শুরু। এই পরীক্ষা শুরুর আগে তোমাদের বেশ কয়েকটা কাজ রয়েছে। 1 নম্বর কাজ হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যান্ড প্রিন্ট। অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট কবে করবে? 6 তারিখে মোটামুটি পাবে, যদি আগেও দিয়ে দেয়, যদি 5 তারিখেও দিয়ে দেয় তাহলে ভালো। কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোডটি করে রেখে দিতে হবে, প্রিন্ট না পরে করলে হবে, কিন্তু ইমিডিয়েটলি ডাউনলোড করে দেখে নিতে হবে নিজের নাম, সাবজেক্ট এগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কলেজ অথরিটিকে ইনফর্ম করতে হবে। কারেকশন সেই মুহূর্তে হবে না, কিন্তু পরে কারেকশন হয়ে চলে আসবে। পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, কিন্তু অ্যাডমিট কার্ড না এলে পরীক্ষা দেওয়া যাবে না। তাহলে অ্যাডমিট কার্ড এসছে কিনা সেটা কিন্তু প্রত্যেককে দেখতে হবে, যে প্রত্যেকের নাম অ্যাডমিট কার্ডে এসছে কিনা। তোমরা ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ডে এলো কিনা তার প্রমাণ এটাই, যে ঠিক মতো করে অ্যাডমিট কার্ডে প্রত্যেকের নাম আছে কিনা। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখো, তোমাদের অ্যাডমিট কার্ডে এখানে লেখা থাকবে, এখানে লেখা আছে বিএ সেম 3, ওখানে সেম 1 লেখা থাকবে। সেম 1 এক্সামিনেশন, মাথায় রেখো তোমাদের এক্সামিনেশন হচ্ছে 2021। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে 2022 সাল, 22 সালের এক্সামিনেশন কিনা। না, এটা 2021 সালের এক্সামিনেশন, কারণ দেরি করে হচ্ছে 22 সালে, কিন্তু দিস ইজ আ 21 এক্সামিনেশন। নাম লেখা থাকবে, সান এন্ড ডটার, বাবার নাম বা মায়ের নাম লেখা থাকবে, কলেজের নাম লেখা থাকবে। এইখানে খুবই ইম্পর্টেন্ট, একটা 12 ডিজিট রোল নাম্বার থাকবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ইয়ার থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার খাতার ফ্রন্ট পেজে লিখতে হবে। এবং এই যেরকম ব্যাকলগ ক্যান্ডিডেট বলে একটা সাবজেক্টের নাম আছে, তার কারণটা কি? তার কারণটা সে ওই পার্টিকুলার সাবজেক্টই পরীক্ষা দেবে। এর যেরকম 4টে সাবজেক্টের নাম আছে, তোমাদের এখানেও 4টে সাবজেক্টের নাম থাকবে। তোমাদের থাকবে এইসিসি, ইএনভিএস, 2টো কোর সাবজেক্টের নাম থাকবে, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি থাকবে, আর তার সঙ্গে সঙ্গে L1 এর থাকবে। এটা 3rd সেমিস্টারে বলে ওই L1-2 মানে L1-2 এর আছে, এসএসসির আছে, এগুলোর আছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এখানে 4টে সাবজেক্টের নাম থাকবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রোল নাম্বার। এইটা পরীক্ষার আগের বসার দিন কে চেক করে নিতে হবে, ছবি, সই এবং বাকি জিনিসগুলো আছে কিনা। বলো।
বলো, কেউ কিছু বলছো? কেউ কি কিছু বলছো না? বেশ, আমি ফেরত আসছি। ফলে এই হচ্ছে মোটামুটি অ্যাডমিট কার্ডের স্ট্রাকচার। তোমাদের অ্যাডমিট কার্ড এরকমই দেখতে হবে, এটা পরীক্ষার আগের দিন পাবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বেশ বেশ, তাহলে পরীক্ষার আগে admit- হ্যাঁ বলো। অ্যাডমিটে যা সাবজেক্ট থাকবে সেগুলো কি পরীক্ষা হবে তো? অ্যাডমিটেড যে সাবজেক্ট হবে সেইগুলোর উপরই তোমাকে পরীক্ষা দিতে হবে, তার বাইরে তুমি পরীক্ষা দিতে পারবে না। পরিষ্কার? বেশ। এবং অ্যাডমিটেড যে সাবজেক্ট হবে, স্যার হ্যাঁ বলো। স্যার স্যার বলছিলাম যে পরীক্ষার সময় যে রোল নাম্বারটা লিখতে হবে, এটা কোন রোল নাম্বার লিখতে হবে? ইউনিভার্সিটি রোল নাম্বার যেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, কলেজের আচ্ছা স্যার, ঠিক আছে। রোল নাম্বারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরেকবার বলো। স্যার বলছি অ্যাডমিট কার্ডের নাম্বার থাকে না? অ্যাডমিট কার্ডের নাম্বার মানে অ্যাডমিট কার্ডে তো অ্যাডমিট কার্ডই যতক্ষণ দেখাচ্ছিলাম যে রোল নাম্বার থাকে এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকে, অ্যাডমিট কার্ডের আবার কি নাম্বার? অ্যাডমিট কার্ডে রোল নাম্বার থাকে, অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন থাকে। মাথায় রেখো, তোমাদের ধরে যাক এই ধরে যাক অ্যাডমিট কার্ডে, এই যে অ্যাডমিট কার্ডের যে ফাইলটা পিডিএফটাতে, তাতে 597টা অ্যাডমিট কার্ড রয়েছে। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার কি করে বার করবো আমারটা? কিছুই নয়, ওই তোমাদের মোবাইলে পিডিএফ এর ফাইন্ড অপশনে গিয়ে নিজের নামটা টাইপ করবে, চলে আসবে। সার্চ করে নিজের নামটা টাইপ করলেই সঙ্গে সঙ্গে খুঁজে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? একসঙ্গে বাল্ক অ্যাডমিট কার্ড থাকে, নিজের নামটাকে খুঁজে নিতে হবে, নিজের ছবিও থাকবে। বলছি A4 পেজে কি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে? সেটা পরে আসছি, একে একে পর পর আস্তে আস্তে সব বলবো। স্যার তাহলে অ্যাডমিটের রোল নাম্বারটা তো লিখতে হবে? অ্যাডমিটের রোল নাম্বারটাই লিখতে হবে। বেশ, আচ্ছা ঠিক আছে। সব থেকে ভালো ফার্স্ট পেজটাই দেখিয়ে দেন, সব বুঝে নেবেন। হ্যাঁ দেখাচ্ছি, সব তো কতবার যে দেখিয়েছি তার ঠিক নেই, আবার দেখাবো, ভালো করে ওয়েট করো, 2 মিনিট ওয়েট করতে হবে পর পর। বেশ, এবার যেটা 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে তোমাকে কি কি সংগ্রহ করতে হবে পরীক্ষার আগে। একটি হচ্ছে ফ্রন্ট পেজ, যেটি অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আবার দেখাবো। আর 2 নম্বরটা হচ্ছে A4 পেজ, যেগুলো অনেক পরিমাণে লাগবে। স্যার ফ্রন্ট পেজ কটা লাগবে? ফ্রন্ট পেজ মিনিমাম প্রিন্ট করে রাখবে 6টা। কেন 6টা? 4টে পরীক্ষা দেবে, 6টা কেন বললাম? 2টো এক্সট্রা প্রিন্ট করবে। যদি ফ্রন্ট পেজে অনেক সময় ভুল লেখে লোকে, রোল নাম্বার ভুল লিখতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখতে পারে, নাম কাটাকাটি হতে পারে, সেইগুলো না করলে যাতে একটা ফ্রেশ ইউজ করতে পারো ফ্রন্ট পেজ, সেই জন্য বললাম 6টা প্রিন্ট করতে, যাতে এক্সট্রা থাকে। আর A4 পেজ সাইজ স্যার কটা রাখবো? আমার ধারণা 80টা মতো রাখা উচিত, কারণ তোমরা পরীক্ষা দেবে কটা? 4টে, 4 20, এক একটা পরীক্ষায় স্ট্যান্ডার্ড লাগে সাধারণত 20, অনেকের কম লাগতে পারে, 10ও লাগতে পারে, এটা তার ব্যাপার। আমি জেনারেলি 50 থেকে 80টা পেজ রাখতে বলি, একটা পুরো কার্টন কিনে বন্ধুদের মধ্যে ভাগ করে নিতে পারো যাতে সুবিধা হয়। তাহলে ফ্রন্ট পেজ আগে থেকে, পরীক্ষার আগে ফ্রন্ট পেজ অ্যাটলিস্ট 6টা থাকবে নিজের কাছে প্রিন্ট, আর A4 সাইজের পেজ থাকবে 80টা মতো প্রিন্ট। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার আমি দেখাচ্ছি যেটা অনেকে বলছে। হ্যাঁ বলো বলো। স্যার আমি সকালে আপনার হোয়াটসঅ্যাপে একটা পেজ দিয়েছিলাম, ওই পেজে উত্তরগুলো লিখলে হবে না? না, পেজ সবসময় ব্ল্যাঙ্ক পেজ হবে, তো কোনো জায়গা থেকে তৈরি করা পেজ হবে না। ফ্রন্ট পেজ এটা, আর তার সঙ্গে সঙ্গে পরের যে পেজগুলো সেগুলো একেবারে ব্ল্যাঙ্ক পেজ। আমি দেখাবো কিরকম দেখতে হয়, ঠিক আছে? স্যার এরপর জেরক্সের পেপার A4 পেপারে নিজেরাই মার্জিন টানতে হবে তো? নিজেদের হাতে মার্জিন টানতে হবে, কোনো প্রিন্ট দিয়ে করলে হবে না। আমি ওই জন্যই বলি অনেক ক্ষেত্রেই বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফেক পেপার সার্কুলেট হয় যে এইখানে লিখতে পারো, আমি সেগুলো রেকমেন্ড করি না, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিষ্কার লিখে দিয়েছে যে স্যার মার্জিনের বাইরেটা গোটাটাই ফাঁকা থাকবে, তো আমাদের রোল নাম্বার বা কিছু লিখবার কোনো দরকার নেই, শুধু সামনের ফ্রন্ট পেজে আমাদের সবকিছু লিখতে হবে তো? মার্জিনের রোল নাম্বার লিখতে হবে, সেটা তো দেখাবো, তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আমাকে তো বলতে দিতে হবে। দেখো ঠিক আছে, বেশ, এই হচ্ছে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজের উপরে আছে ডেট অফ এক্সামিনেশন, কবে পরীক্ষা, একটা ডেট বলো। ENVS এর পরীক্ষা হলে 07/03/2022, আর ইংলিশের পরীক্ষা হলে 08
03/2022 ড্যাশ এক্সামিনেশন। এই ড্যাশ এক্সামিনেশনে কি লিখবো? খুবই সহজ, আমি অ্যাডমিট কার্ডটি আমার খুলবো। অ্যাডমিট কার্ড আমার কাছে অলরেডি আছে, আমাদের পেয়ে গেছি পরীক্ষার আগে। এখানে আমরা লিখবো বিএ সেম 1 ব্র্যাকেটে জেনারেল এক্সামিনেশন, কারণ তোমাদের জেনারেল এক্সামিনেশন। বিএ সেম 1 জেনারেল এক্সামিনেশন 2021, 22 নয়, বারবার বলছি 2021। পরিষ্কার? এরপরে সাবজেক্ট কি লিখবো? ইএনভিএস হলে ইএনভিএস, বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ। কোর্স এবং পেপার কি নাম লিখবো? খুবই সহজ, একটু অ্যাডমিট কার্ডে দেখলেই বুঝতে পারবো। কোর্স এবং টাইটেলের নাম এখানে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। এই যে কোর্স টাইটেল, যেদিন সিসি 1 হবে সেদিন সিসি 1 মানে মেন কোর্সের পরীক্ষা, L1 হলে L1, ইএনভিএস মানে এইসিসি 1। এখানে কোর্স বা পেপারে ওই কোর্সের নামটা দিতে হবে। পরিষ্কার? এরপরে হাফ বা গ্রুপ ফাঁকা রাখবো, কিছু লিখবো না, লেখার দরকার নেই। এরপরে কোর্স কি বলছো? সাবজেক্টটা হচ্ছে যে সাবজেক্টে যেদিন পরীক্ষা দিচ্ছ, ইংলিশ হলে ইংলিশ, বেঙ্গলি হলে বেঙ্গলি, ইএনভিএস হলে ইএনভিএস। পরিষ্কার? বেশ। এরপরে কোর্স টাইটেল বা পেপার নেম, এটা কি করে বুঝবো? খুবই সহজ, দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডেই কোর্স টাইটেল লেখা আছে। শুধু অ্যাডমিট কার্ডে নয়, যে কোয়েশ্চেন পেপার পাবে তাতেও কোর্স টাইটেল উপরে লেখা থাকবে। তাহলে দেখ, বাংলার ক্ষেত্রে এটা বাংলা সাহিত্যের ইতিহাস। L1 এর ক্ষেত্রে পুরো নামটা কি? ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড আমি ভুলে গেলাম, মনে হচ্ছে সাবজেক্টিভ অ্যান্ড স্টাইলিস্টিক্স। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স, এই কথাটা এখানে পুরোপুরি লিখতে হবে। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, দেখে লিখতে হবে। এই কোর্স টাইটেল লিখতে হবে, গোটাটাই লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স গোটাটা লিখতে হবে। আমি আমার লিখে দিচ্ছি, এটা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি অফ বেঙ্গল, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স। স্যার লেখাগুলো স্মল লেটার না ক্যাপিটাল লেটার? কোনো কিছু এসে গেল না, স্মল এ স্মল, ক্যাপিটাল এ ক্যাপিটাল, কোনো অসুবিধা নেই। এইখানে কোর্স টাইটেল যেটা লেখা থাকবে, এই যে L1-2 টাইটেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন এন্ড ক্রিয়েটিভিটি, তোমাদের এটা নয়, তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স, পুরোটা লিখতে হবে। ওই জন্যই এতটা জায়গা দিয়েছে। এরপরে খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, রোল নাম্বার লিখতে হবে, নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, দিয়ে অফ দিয়ে ইয়ারটা দিতে হবে। এখানে ইয়ার থাকবে, যেমন 19-20, তোমাদের সম্ভবত 20-21 হবে। এখানে ইয়ারটা লেখা থাকবে, দেখে নেবে অ্যাডমিট কার্ডে, সেটা ফ্রন্ট পেজে লিখবে। পরিষ্কার? এরপরে খুবই ইম্পর্টেন্ট, ওই ফ্রন্ট পেজেরই মানে প্রথম পাতার, এই যে প্রথম পাতা চলছে, এর শেষ দিকে নিজের সিগনেচার, নিজের সই, নিজের নাম সাইন করতে হবে। সিগনেচার ছাড়া এবং ফ্রন্ট পেজ ছাড়া খাতা ইনভ্যালিড। প্রত্যেককে বলছি, খাতা যখন স্ক্যান করবে তখন প্রথমে এই পেজটা দিয়েই শুরু করতে হবে। একটা সিঙ্গেল পিডিএফ আমাকে পাঠাতে হবে, একটা পিডিএফ এর মধ্যে ধরো 20টা পাতা থাকবে যেটা পরীক্ষা দিলে, এবং সেটা শুরু হবে এই পাতাটা দিয়ে, এই ফ্রন্ট পেজ দিয়ে। এই ফ্রন্ট পেজ প্রথমে থাকবে, যেখানে তোমার সই থাকবে, এবং এই বাকি পেজগুলো ফিল আপ করে, বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করে ওই ইমেল আইডিতে যেখানে বলেছি সেখানে পাঠাতে হবে। পরিষ্কার? বেশ, এবার আমি একটা খাতা দেখাচ্ছি কিরকম খাতাটা দেখতে হয়। একবার দেখো, এটা সেমিস্টার 6 এর একটা খাতা। দেখো ডেট দিয়েছে, যখন পরীক্ষা হয়েছিল 1/10/2020। দেখো এক্সামিনেশনের নাম লিখেছে বিএ সেমিস্টার 6। তোমাদের এখানে সেমিস্টার 1 ব্র্যাকেটে সিবিসিএস জেনারেল এক্সামিনেশন 2021 লিখতে হবে। দেখো ইংলিশ অনার্স বলে সাবজেক্ট ইংলিশ অনার্স লিখেছে। এখানে তোমাদের ক্ষেত্রে শুধু ইংলিশ হবে, অনার্স হবে না। কোর্স কি হবে? L1। কোর্স টাইটেল কি হবে? ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি এন্ড স্টাইলিস্টিক্স। রোল নাম্বার লিখবে,
রেজিস্ট্রার নাম্বার লিখবে, অফ দিয়ে ইয়ার দেবে, এখানে নিজের সই করবে। পরিষ্কার? এবার আমি একটু দেখাচ্ছি যে খাতার মধ্যে কিরকম দেখতে হয়। এই দেখো, এই যে জিজ্ঞেস করছি একটু আগে, প্রত্যেকটা খাতার পাতায় মার্জিন হবে এরকম, মার্জিনের ওপরে রোল নাম্বার লিখবে, সাবজেক্ট লিখবে, পেপার এবং কোর্স নাম্বার লিখবে, আর এখানে পেজ নাম্বারিং করবে ডান দিকে। এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার লিখে দিয়েছে, দেখো। In the blank A4 size paper to be used for writing answer, number pages serially and mention your roll number, subject and paper and course at the header section of each page. প্রত্যেকটা পাতার উপরে এটি লিখতে হবে। যদি কেউ প্রত্যেকটা পাতার উপরে লিখতে না পারো, টাইম না হয়, ঠিক আছে, কিন্তু অন্তত প্রথম পাতায় এবং শেষ পাতায় অবশ্যই লিখো। কিন্তু নিয়মটা হচ্ছে প্রত্যেকটা পাতায় লেখা। এই যে কি লিখবে, রোল নাম্বার, সাবজেক্ট হচ্ছে ইংলিশ ব্র্যাকেটে L1, পেপার কোর্স, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি এন্ড স্টাইলিস্টিক্স, পেজ 1, পেজ 2। পরিষ্কার? বলো। স্যার বলছি কি, আমার খাতাগুলোতে সব মার্জিন টানা হয়ে গেছে, তাহলে ওইটাতে তো উপরে জায়গা নেই, তাহলে ওর ভিতরেই লিখে দেবো ই করে ভিতরে রোল মানে নাম্বার। মার্জিন যদি ওপরে এখানে একটা মার্জিন টেনে ফেলো, তাহলে এটা করো তলাতে আরেকটা মার্জিন টানো। তলাতে মানে একটা মার্জিন তো আছে, তার তলায় আরেকটা মার্জিন টানো, টেনে একটু বড় জায়গা রেখে সেখানে রোল নাম্বার, সাবজেক্ট আর পেপার আর কোর্স নাম্বার লিখে দাও, অসুবিধা হবে না। ঠিক আছে। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন এতদূর পর্যন্ত? প্রত্যেকটা পেজে লিখতে হবে, রোল নাম্বার, প্রত্যেকটা পেজেই সাবজেক্ট। লিখতে হবে, প্রত্যেকটা পেজেই বর্ধমান বিশ্ববিদ্যালয় বলেছে লিখতে হবে। যদি না লিখতে পারো আমি অ্যালাউ করবো, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা তো আগে থেকে সব লিখে রাখতে পারি, মানে পরীক্ষার আমি তো আগে এটাই থেকে। বলছি, পরীক্ষার আগে থেকে এটা লিখে রাখো, এখন তো অনেক সময় আছে। রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে না? রেজিস্ট্রেশন নাম্বার লেখার কথা এখানে বলা হয়নি, এখানে কেবলমাত্র রোল নাম্বার বলেছে। ঠিক আছে, দেখো ফ্রন্ট পেজেই দেখতে পাবে কি কি বলেছে। দেখো, একটু পড়তে হবে ভালো করে, ফ্রন্ট পেজটা একটু পড়তে হবে। এই যে নাম্বার পেজে সিরিয়ালি এন্ড মেনশন ইওর রোল নাম্বার, সাবজেক্ট, পেপার এন্ড কোর্স। দেখো, রোল নাম্বার, সাবজেক্ট আর পেপার আর কোর্স নাম্বার, এটা হেডার সেকশনে বলেছি। তিনটে জিনিস লিখতে হবে, এর বাইরে কিছু নয়। পরিষ্কার? স্যার রেজিস্ট্রেশন নাম্বারটা কি অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে? অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে, এতক্ষণ দেখালাম সেটা। রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে। পরিষ্কার? হ্যাঁ স্যার। রোল নাম্বারটা অ্যাডমিট কার্ডে। এতক্ষণ কি দেখালাম আর তুমি কি দেখলে আমি তাই ভাবছি। এই তো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবই তো অ্যাডমিট কার্ডে লেখা আছে। এটা পরীক্ষার আগের দিন পাবে। স্যার যখন আমরা ফর্ম ফিল আপ করলাম এক্সামের জন্য, তখন তো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল। হ্যাঁ, তখনও দিয়েছিল, সেটাই লেখা থাকবে এখানে। ঠিক আছে, শুধু মেলাতে হবে তো, যে ঠিকঠাক আছে মেলাতে হবে, মেলাতে হবে, মিলিয়ে নেবে, একই হবে। বলো, পরিষ্কার? বলো। স্যার একটা কোশ্চেন, 10 তারিখে এক্সামটা একটু বুঝিয়ে দেন তো। হ্যাঁ, বোঝাবো, ওটা পরে আসছি, আমি পরে আসছি, আগে জিনিসটা বোঝো। হ্যাঁ বলো। বলছি জেনারেলের বাংলা ইংলিশ কি কম্পালসারি বটে? কি মহা মুশকিল, 4টে সাবজেক্ট, ইএনভিএস আর ইংলিশ হচ্ছে কম্পালসারি, বাংলা কম্পালসারি সেকেন্ড সেমেস্টার আসবে, এই সেমেস্টার কম্পালসারি নয়। ইএনভিএস আর ইংলিশ হচ্ছে কম্পালসারি, আর দুটো সাবজেক্ট আছে তোমাদের মেন সাবজেক্ট। এটা তোমরা কি নিয়েছো সেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সেটা বাংলা হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, সেটা তোমাদের সাবজেক্ট যা নিয়েছো তার উপরে ডিপেন্ড করছে। সেটা বুঝতে পারবে। বলো। স্যার বলছি মিনিমাম কটা পাতার মধ্যে লিখতে হবে? 15 থেকে 20টার মধ্যে তো? কোনো পেজ লিমিট নেই, তুমি 100 পাতাও লিখতে পারো, 200 পাতাও লিখতে পারো, আবার 3 পাতাও লিখতে পারো। ফোনে কোশ্চেন পেপারে লেখা থাকে যে 15টা পাতার মধ্যে লিখতে হবে। না না, এরকম কোথাও লেখা নেই, এরকম কোথাও লেখা নেই, এখানে এরকম কোনো নিয়ম নেই। স্যার ফোনে স্ক্যান হবে তো অতগুলো পেজ একসাথে যাবে? ফোনেই স্ক্যান হবে, ফোনেই স্ক্যান হবে। দেখাবো একটু পর। স্যার স্ক্যানটা কোন অ্যাপে করব? ডক স্ক্যানার বলে দেবো, ডক স্ক্যানারে করতে পারো, অ্যাডোব স্ক্যানারে করতে পারো, যে কোনো স্ক্যানারে করতে পারো, যেটা তোমার ইচ্ছা। বলে দিচ্ছি, ধৈর্য ধরতে হবে, ধৈর্য, যেটা একেবারেই আজকালকার জেনারেশনের মধ্যে নেই। বেশ, এইবার হচ্ছে 3 নম্বর হচ্ছে এক্সামিনেশন ডে, এক্সামিনেশন দিন, সকালবেলা।
এগুলো তো রেডি হয়ে আছে, পেজগুলো সব রেডি হয়ে আছে। সকালবেলা উঠে কি করবে? সকালবেলা অন্তত 8টার সময় উঠতে হবে, খেয়ে দিয়ে 9টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। পরীক্ষার জন্য ওয়েট করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র 9:15 থেকে 9:30-র মধ্যে মোরাললেস পেয়ে যাবে। পরিষ্কার? 9টা থেকে 9:30-র মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাবে এবং পরীক্ষা শুরু হবে মোরাললেস, যদি না কিছু মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো গন্ডগোল হয়, পরীক্ষা শুরু হবে মোটামুটি এই 9:30 থেকেই কোয়েশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা তোমার শুরু হয়ে গেল। এবার যে মুহূর্তে 9:30 থেকে তোমার পরীক্ষা শুরু হলো, তোমার পরীক্ষা শেষ হবে কিন্তু একেবারে 1:30টাতে গিয়ে। 1:30টায় পরীক্ষা শেষ হবে মানে 1:30টার মধ্যে কিন্তু তোমাকে উত্তরপত্র একেবারে স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। এবার এই স্ক্যানিং এর প্রসেসটা কি এবং কিভাবে পুরো ব্যাপারটা হবে সেটা আমি একটু দেখাবার চেষ্টা করবো। তার মানে সকাল 9:30টার সময় তুমি যে মুহূর্তে প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ, প্রশ্নপত্র কিরকম দেখতে হবে আমি আবার দেখাচ্ছি। অলরেডি দিয়েছি প্রশ্নপত্রটি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম হয় প্রশ্নপত্র দেখতে। এটা 2020-র প্রশ্নপত্র, ন্যাচারালি 2021-এর প্রশ্নপত্র এরকমই দেখতে হবে। BA সেমেস্টার 1 জেনারেল এক্সামিনেশন, সাবজেক্ট ইংলিশ, L1 পেপার, ফুল মার্কস 60, 3 আওয়ার্সের পরীক্ষা। এবার এই যে 3 ঘন্টার পরীক্ষা, এখানে তোমাদেরকে কোনো 2 নম্বরের প্রশ্ন নেই, কারণ অনলাইন এক্সামিনেশনে 2 নম্বরের প্রশ্ন থাকে না, কেবলমাত্র 5 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন আসবে। 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 6টি, 5 6 30। 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টি, 3 10 30, আগেই বলেছি। এবার এই যে 30 এবং 30, এইটার টাইম ম্যানেজমেন্ট কিরকম হবে আমি একটু দেখাবার চেষ্টা করব। টাইম ম্যানেজমেন্ট একটু ভালো করে দেখে রাখো, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ যদি তোমরা পরীক্ষার খাতায় ঠিকমতো উত্তরটা ম্যানেজ করতে না পারো টাইম দেখে, তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একটা ডিজাস্টারাস ব্যাপার হতে পারে, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আচ্ছা, 10 নম্বরের প্রশ্ন আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার কতটা লিখবো? 2 পাতা লিখতে পারো, 3 পাতা লিখতে পারো, যতটা লিখতে পারবে, 1 পাতা 1.5 পাতা যতটা লিখতে পারবে, কোনো লিমিট নেই। জেনারেলি এই যে 10 নম্বরের প্রশ্নের জন্য 3 10 30 যে মার্কস, আমি পার কোয়েশ্চেন রেকমেন্ড করি 35 মিনিট। 35 × 3 কত হচ্ছে? 35 দুগুণে হচ্ছে 70 মিনিট, 70 আরো 35 মানে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট তুমি এই 10 নম্বরের 3টে প্রশ্নের জন্য সময় দিতে পারো, 1.45 আওয়ার্স। আর 5 নম্বরের প্রশ্ন কটা লিখতে হচ্ছে বলো, কটা লিখতে হচ্ছে? 6টা। 5 6 30, কতক্ষণ সময় দিতে পারো মোটামুটি আইডিয়া করে বলো? 12 মিনিট। 12 × 6, 6 72, 72 মানে 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট ধরলাম। 1 ঘন্টা 15 আর 1 ঘন্টা 45 যোগ করলে কত হয়? 3 ঘন্টা। তোমাদের হাতে সময় কতক্ষণ? হাতে সময় কতক্ষণ? 3 ঘন্টা নয় রে, হাতে সময় 4 ঘন্টা। 4 ঘন্টা, কারণ 8 ঘন্টা এখানে, 8 ঘন্টা পরে। এই 4 ঘন্টার মধ্যে তোমরা ইউজ করতে পারবে 3 ঘন্টা 40 মিনিট অ্যাটলিস্ট লেখার জন্য, যদি অনলাইনে জমা দাও। 20 মিনিট স্ক্যানিং এর জন্যই ধরলাম বেশি করে, কারণ তোমার হাতে রয়েছে আরো 40 মিনিট। ফলে রিভিশন সবই দিতে পারবে। তাহলে বড় কোয়েশ্চেন 10 নম্বরের প্রশ্ন 35 মিনিটে, 5 নম্বরের প্রশ্ন 12 মিনিটে। 35 মিনিটে হলে 1 ঘন্টা 45-এর মধ্যে শেষ হবে। 30 নম্বরের প্রশ্ন মানে 3 10 30 আর 5 6 30 শেষ হবে 1 ঘন্টা 15 মিনিটে। 3 ঘন্টা দেওয়ার পরও সময় বাকি থাকছে আরো 40 মিনিট। তুমি 40 মিনিট ইউজ করতে পারো, অথবা স্ক্যান করে পাঠাবার জন্য প্রিপারেশন নিতে পারো। লেখার পর নাম্বারগুলো লিখবো তো? কি বলছো? স্যার লেখার পর পেজ নাম্বারগুলো লিখবো তো? এক্স্যাক্টলি, ভালো 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 আর কি মানে কথা।
সেটা হচ্ছে পেজ নাম্বার কখন দেবে। আমার মতে পেজ নাম্বার দেবে হচ্ছে পরীক্ষা একেবারে শেষে, আফটার দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন। পেজ নাম্বারিং করবে একেবারে শেষে। আমি রেকর্ডিং অফ করার পরে কয়েকটা ব্যক্তিগত কথা বলবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো টিপসটা। কিন্তু চেষ্টা করো যে আনসার যখন মানে রেডি করবে পাতাগুলোকে একটু ঠিকঠাক সাজিয়ে ফেলতে। মানে কি বলতে গেছি, ধরা যাক তুমি প্রশ্নপত্র পেলে, প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি উত্তরগুলো লিখলে, তুমি একটু মানে যখন রাখবে পাশে মানে এদিক ওদিক ছড়িয়ে ফেলো না, একটু পরপর পরপর সাজিয়ে রেখো। এবং সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে কোয়েশ্চেনের নাম্বারিংটা করে ফেলবে। ধরা যাক 1D লিখলে 1D, 2B আগে চেষ্টা করো 10 নম্বরের প্রশ্নগুলো উত্তর দিতে। 10 নম্বরের প্রশ্নগুলো জেনারেলি 2 এর দাগের থাকে, 2 এর A, 2 এর B, 2 এর C, 2C, 2B, এগুলো নাম্বারিং গুলো এই মার্জিনের পাশে করে ফেলতে হবে। এই যে মার্জিনের পাশে দেখো করেছে, দেখাচ্ছি, হ্যাঁ এই যে মার্জিনের পাশে এই যে নাম্বারিংটা, এই যে 2B এরকম করে ফেলতে হবে। আর পেজের নাম্বারিংটা যেটা ও বললো একেবারে পরীক্ষার শেষে পেজ নাম্বারিং করবে, তাতে কি হবে পরপর সাজাতে সুবিধা হবে। লাস্টে গিয়ে ফ্রন্ট পেজটা একেবারে ওপরে রাখবে স্ক্যান করার সময়। পরিষ্কার? এত পরিষ্কার কেউ বলবেন, আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ পরিষ্কার বলছি। এরপরে যদি কারোর মাথায় না ঢোকে তাহলে কিন্তু কিছু করার নেই, পুরোটা বলে দিচ্ছি। বেশ, এরপরে আমি আসছি হচ্ছে স্ক্যানিং পার্ট। মানে তোমাদের উত্তরপত্র লেখা হয়ে গেল, উত্তরপত্রের পরে কি হবে? উত্তরপত্রের পরে স্ক্যানিং হবে। আনসার স্ক্রিপ্টটাকে তুমি স্ক্যান করে করবে। এবার এখানে আমাকে অনেকেই প্রশ্ন করছে স্যার কোন স্ক্যানার ইউজ করব। আমি ডগ স্ক্যানার ইউজ করতে পারি। আমি দুটি স্ক্যানার রেকমেন্ড করি, আমি নিজে অ্যাডোব ইউজ করি। একটি হচ্ছে ডগ স্ক্যানার আর একটি হচ্ছে অ্যাডোবি স্ক্যানার। ডগ স্ক্যানারটা বেস্ট স্যার, ভালো। ডগ স্ক্যানার ভালো, ডগ স্ক্যানার বেশ ভালো। ডগ স্ক্যানার ইউজ করতে পারি, ডগ স্ক্যানার ইউজ করে ডগ স্ক্যানারে রেজোলিউশনও কমানো যায়। আমি অ্যাডোবি স্ক্যানারে করেছি, অ্যাডোবি স্ক্যানারটা দেখাবো আর কি, কারণ আমার তো ডগ স্ক্যানারের ওই মানে ওটা করা নেই বলে দেখাতে পারছি না। কিন্তু তোমরা ডগ স্ক্যানার অবশ্যই ইউজ করতে পারো। স্যার ডগ স্ক্যানারটা ভালো। কি বলছো? ডগ স্ক্যানারটা ভালো। হ্যাঁ ডগ স্ক্যানার ইউজ করো না, কোনো অসুবিধা নেই। মানে অবশ্যই যে কোনো কিছু অনেক আছে, ভি ফ্ল্যাগ, ডগ স্ক্যানার, অ্যাডোব স্ক্যানার সবই ভালো। তার মধ্যে ডগ স্ক্যানারটা খুবই ভালো, সহজ। বেশ, আর কারণ বলো। পিডিএফ স্ক্যানার বলে একটা আছে না অ্যাপ? হ্যাঁ সেটা ইউজ করতে পারো, যা খুশি যে কোনো স্ক্যানারিং অ্যাপ ইউজ করতে পারো, মোরাললেস একই ভাবে ফাংশন করে। যারা একান্তই জানে না আমি তাদের জন্য একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিরকম ভাবে পুরো জিনিসটা হয়। বেশ, একবার দেখে দেখাচ্ছি। এইরকম দেখতে হয় আনসার শিটটা। হ্যাঁ, এবার আমরা একটু বলার চেষ্টা করব যে কেমন করে তোমরা পরীক্ষার্থীরা তাদের খাতাগুলোকে রেডি করবে বা খাতাগুলো দেখতে কিরকম হবে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এরকম দেখতে হয়। একটা প্রিন্ট করা রেখে দিয়েছো, এই যে এখানে সই করা, নিজের নাম সই করবে, এখানে সব রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আছে। এরপরে বাকি পেজগুলো পরপর যাবে। বুঝতে পেরেছো তো? বলো বুঝতে পেরেছো কিনা? বেশ, আমি জানি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ কিন্তু এবার আমরা বোঝানো হচ্ছে। এইবার ওকে স্যার। হ্যাঁ, এইবার কথাটা হচ্ছে যে যদি কেউ অ্যাডোব স্ক্যানার বা যে কোনো স্ক্যানার করতে চাও তাই করতে হবে। গুগল প্লেতে যেতে হবে, প্লে স্টোরে যেতে হবে, তোমরা সবাই জানো। এবং এইটা জানার জন্য কোন প্লে স্টোরে যেতে পারো। লিংকটা পাঠিয়ে দিবেন। কিসের লিংক পাঠিয়ে দেবো? স্যার ডগ স্ক্যানার যারা বুঝতে পারছে না তাদের জন্য। যাদের জন্য, হ্যাঁ সেটা করতেই পারি। আমি যেটা করছি সেটা হচ্ছে, থাকো এক সেকেন্ড, আমি এখানেই পাঠিয়ে দিচ্ছি। প্লে স্টোরে ডগ স্ক্যানারে গেলাম, এখানে গিয়ে বাবা তো মানে লিংক তো পাঠানো যাচ্ছে না ডগ স্ক্যানারে, দেখতে পাচ্ছি। পরে করে পাঠান। লিংক তো না লিংক তো শেয়ার করা যাচ্ছে না। আমি যেটা করছি
নামটা তো লিখছেন ওইখান থেকে সবাই সার্চ করে নেবে। হ্যাঁ নাম তো দিয়ে দিচ্ছি, ওখান থেকেই সার্চ করে দেবো। আমি এটা করছি, সেটা হচ্ছে স্ক্রিনশটটা প্রত্যেককে দিয়ে দিলাম, মানে গ্রুপে দিয়ে দিলাম। দেখো ডক স্ক্যানারকে দেখতে কিরকম হবে সেই স্ক্রিনশটটা আমি প্রত্যেককে দিয়ে দিলাম, গ্রুপে চলে গেল। ডক স্ক্যানার হতে পারে, অ্যাডোব স্ক্যানার হতে পারে, যে কোনো স্ক্যানার হতে পারে। আগে থেকে এরকম ডাউনলোড করে নাও, ডাউনলোড করার পরে গিয়ে আমি অ্যাডোব স্ক্যানার করেছি। পিডিএফ স্ক্যানার বেশ ভালো সফটওয়্যার, তোমরা এটাকে ব্যবহার করতে। অ্যাডোব সফটওয়্যারটি আমার অলরেডি ডাউনলোডে রয়েছে, আমি ওপেন করলাম। তোমরা আগে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে, যেখানে তোমরা একটা ছবি তুলবে। ছবি তোমরা তুললে তোলার পরে কন্টিনিউ করবে। তাহলে যাই প্রথম পেজটা আমি এরকমভাবে তুললাম, তোলার পরে আমি আমার চলে আসছি মানে ফ্রন্ট পেজ অফ দি ইউনিভার্সিটি। তারপরে আমি চলে আসছি আমার এইরকম মার্জিন টানবে, পেজ নাম্বার থাকবে, রোল নাম্বার, সাবজেক্ট, পেপার, এখানে তোমাদের লেখা থাকবে এবং পরপর স্ক্যান হবে করে এটা পিডিএফ হবে, এইটা গিয়ে সেন্ড হবে। পরিষ্কার? পেজ নাম্বার 1 ওকে ওকে আমার যে আনসার স্ক্রিপ্টের নম্বর পাতা, সেই ফাইলের নাম। এইবার একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, এটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এটা করতে পারলে ভালো, যদি কেউ একান্তই করতে না পারো তাহলে ছেড়ে দাও, কিন্তু এটা করতে পারলে ভালো। সেটা হচ্ছে আমাদের তো তোমাদের যে খাতাগুলো সেগুলো তো আমাকে স্টোর করতে হয়, দেখতে হয়। এর ফলে এই যে রোল নাম্বারের জায়গাটা যদি কেউ পারো, এই ফাইলের নামটা, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় বলে নিজেদের রোল নাম্বার অনুযায়ী দিতে। রোল নাম্বার মানে যেটা তুমি অ্যাডমিট কার্ডে পাবে, এই যে 17307 দিয়ে স্পেস দিয়ে L1, এইটা দিয়ে সেভ পিডিএফ করলে যেটা হবে, আমার খাতাগুলোকে কম্পিউটারে বা ফোল্ডারে সাজাতে সুবিধে হবে, কারণ পর খাতাগুলো সেক্ষেত্রে থাকবে। এটা কেউ করতে পারলে স্যার মানে স্যার আমি পারবো স্যার। বেশ, বলো বলো কি বলছো? স্যার বলছি রোল নাম্বার দিয়ে রিনেমটা সাজাতে হবে, তো ওই যে রিনেমের জায়গাটায়। রাইট, রিনেমের জায়গায় রোল নাম্বারটা দিয়ে দেবো। এটা একটু হ্যাঁ রোল নাম্বার দিয়ে দেবে, তাহলে রোল নাম্বার দেবে, রোল নাম্বারের পরে স্পেস দেবে, দিয়ে L1 লিখবে। তার কারণটা কি বলতো? কারণটা হচ্ছে যদি রোল নাম্বার শুধু দাও তাহলে পরের দিনের খাতা, মানে যদি তুমি পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে সেখানে যদি তুমি রোল নাম্বার দাও তাহলে একই ফাইল হয়ে যাবে, মোবাইল সেভ করতে চাইবে না। সেজন্য সাবজেক্টের নামটা দিয়ে দেবে, রোল নাম্বার দিয়ে L1, রোল নাম্বার দিয়ে পলিটিক্যাল সায়েন্স, রোল নাম্বার দিয়ে ইংলিশ। বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার। বেশ স্যার এইটা লিখে দিব যে আমি এইটা জমা করলাম। কি বলছো তুমি? স্যার আপনি যেমন বললেন যে ইংলিশে যেমন লেখা আছে রোল নাম্বার লিখে দেব, নি লাস্টে লিখে দেব স্যার আমি এটা জমা করলাম। বেশ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যারা এটা পারবে তারা এটা করো, যারা একান্তই পারবে না তারা ছেড়ে দাও, কিন্তু এটা করলে আমার সুবিধা হবে, আমার কাজটা কমবে, আর কিছু না। ঠিক আছে বল বলো। স্যার বলছি যারা 2 থেকে 5 অবধি পরীক্ষা তাদের তো কলেজে জমা দেওয়া হবে না? না হবে না, তাদের ক্ষেত্রে কিছু করেননি তো, তাদের ক্ষেত্রে কলেজে জমা দেওয়া হবে না, তাদের ক্ষেত্রে পাঠাতেই হবে। আমি সবাইকেই বলছি বিরাট বড় অংশ মানে অনলাইনেই পাঠাবে, কোনো চিন্তা নেই, অনলাইনে আসবে, আমি সব দেখে নেব, আনসার স্ক্রিপ্ট আমি বুঝে নেব, কোনো অসুবিধা হবে না। যদি কারুর নাও আসে, আমি তো বলছি কারুর অনেক ক্ষেত্রেই নাও আসে, আমি তাদেরকে পার্সোনালি ফোন করে বলি জমা দিয়ে দিতে পরে, সেটা আমি অর্গানাইজ করে নিই, কোনো প্রবলেম হয় না। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার আমরা যে পিডিএফটা পাঠালাম তারপরে কোনো রিসিপ্ট পাবো না যে আমাদের পিডিএফটা না, সাকসেসফুল কোনো হয়েছে? রিসিপ্ট পাবে না, তার কারণ সেটা মানে রিসিপ্ট দেয়া অত জনের পক্ষে সম্ভব নয়, একমাত্র অটোমেটেড রিপ্লাই অন করা সম্ভব, কিন্তু রিসিপ্ট আলাদা করে দেখাই তো। হ্যাঁ আমি এটাই তো বলছি, কারণ মানে দেখাবার কোনো মানে রিসিপ্ট পাওয়ার কোনো দরকার নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সেন্ট মেলে গেলে দেখতে পাবে যে গেছে, আমি সেটা দেখাচ্ছি একটু পরে। নিজেদের সেন্ট মেলে গেলে ওটা পুরোটা দেখতে পাবে যে আছে পুরোটা, এই পিডিএফ টা তুমি পাঠিয়েছো ওটা দেখতে পাবে সেন্ট মেলে, তার মানেই গেছে, আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা তাহলে এইটা গেল মোটামুটি স্ক্যানিং এর ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরে আমি দেখাচ্ছি যে পাঠাবে যখন জিমেল। বেশ, এবার পাঠানোর প্রসিডিউরটা একবার দেখিয়ে দিই। স্যার এই ক্লাসের রেকর্ডটা গ্রুপে পাঠিয়ে দিবেন? হ্যাঁ পাঠিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপে। না স্যার ওটা এমবি নাই স্যার, মোবাইল নেট নাই তো স্যার। ঠিক আছে, কিন্তু মানে ইউটিউবে দিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপে। বেশ গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, পুরোটা রেকর্ড হচ্ছে, গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা তাহলে 2-3 বার শুনলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছি যে জিমেলে পাঠাবে কেমন করে।
একটু দেখে নাও প্রত্যেকে জিমেলে, অনেকে জানো, অনেকের ক্ষেত্রে খুবই সহজ ব্যাপার, জলবৎ তরলং, কিন্তু সবার ক্ষেত্রে তো এটা নয়। তো ফলে একবার দেখে নাও যে কেমন করে ব্যাপারটা হবে। বেশ, হ্যালো এভরিওয়ান। ফাইল সাইজ কোনো কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ বেশি হয়ে যায়, খুবই পরিস্থিতিতে যাব। শেয়ার কপিতে গিয়ে এইবার আসছি, ধরা যাক স্ক্যানটা হয়ে গেল, যে সফটওয়্যারই স্ক্যান করো না কেন, ডক স্ক্যানারই হোক না কেন বা অ্যাডোব স্ক্যানারই হোক না কেন, দেখবে শেয়ার বলে একটা অপশন পাবে। শেয়ার বলে অপশন করার পরে শেয়ারে কপিতে যাবে, পাবো শেয়ার লিংক, ইমেল এবং শেয়ার কপি। আমি শেয়ার কপিতে যাব, শেয়ার কপিতে যাবে, তারপরে দেখবে এখানে অনেকগুলো অপশন আসবে, একটা হোয়াটসঅ্যাপ, একটা ড্রাইভ পিডিএফ, একটা ড্রাইভ, সবসময় জিমেলে যাবে। শেয়ার কপিতে গিয়ে আমি যেখানে পাঠাবো সেটা আমি ডিসাইড করি, আমি ধরা যাক জিমেলে পাঠাবো, আমি ন্যাচারালি জিমেলটাকে সিলেক্ট করলাম, যেটা থ্রু দিয়ে পাঠাবো। এইবারই জিমেলে পাঠাতে গিয়ে সবাইকে বলছি একটু ভালো করে শুনে রাখো, দেখে নাও, এই যে ফ্রম হচ্ছে তোমার ইমেল আইডি, আর টু হচ্ছে কোনটা, টু হচ্ছে আমার ইমেল আইডি যেখানে পাঠাবে। কোন ইমেলে পাঠাবে বলো, কোন ইমেলে পাঠাবে? একদম ওইখানে পাঠাবে, এইখানে পাঠাবে, ইংলিশ ডিপ্ট ডট, ডিপ্ট মানে ডিপার্টমেন্ট, ডিপিটি ডট krishnochandra@gmail.com। এটাকে কপি করিবে মোবাইলে করে, পেস্ট করবে, এইখানে গিয়ে পেস্ট করবে, এই টুতে গিয়ে পেস্ট করবে, করে দেখবে এখানে অলরেডি এই ফাইলটা অ্যাটাচ আছে কিনা। 1.5 MB 4.7 MB একটা ফাইল এখানে অ্যাটাচ থাকবে, 5 MB 6 MB 7 MB এটা এখানে অ্যাটাচ থাকবে। এই যে উপরে দেখতে পাচ্ছ যে অ্যারোর ছবি, এই অ্যারোতে গিয়ে ক্লিক করবে, চলে গেল। এইখানে কি বলছো? সাবজেক্ট ওগুলো এইখানে লিখো না যখন পাঠাবো। বলছি এখানে টু লিখবে, যদি পারো এইখানে এখানে নিজের নাম, রোল নাম্বার আর সাবজেক্ট, অর্থাৎ আমি বলছি অনুকৃতি সেন, ইংলিশ L1, ইংলিশ বা L1, আর তারপরে নিজের রোল নাম্বার, এই তিনটে এই কম্পোজ ইমেলে গিয়ে এখানে লিখতে পারো। এটা সাবজেক্ট, এই সাবজেক্টটাও লিখতে পারো, লিখে এখানে অ্যারো চিহ্নে পাঠিয়ে দিতে পারো। কিছু না লিখলেও আমি এটা দেখলে বুঝে নিতে পারবো, ভেতরে তো তোমার নাম থাকবে, তোমার রোল নাম্বার থাকবে, সেটাও আমি পারবো। কিন্তু যদি কেউ চাও যে স্যার ওপর থেকে দেখেই বুঝতে পারুক যে কাকে পাঠিয়েছে, পরবর্তীকালে যখন খাতাগুলো একসঙ্গে করবো তখন এখানে লিখে রাখতে পারো। পরিষ্কার কি পরিষ্কার নয়? দেখাচ্ছি এবার এখানে খুবই পরিষ্কার যে আমি কোন ইমেল আইডিতে পাঠাবো। আমি আগে এক্সাম্পল দেখেছি, ধরা যাক 307 যেখানে পাঠাবো সেটা আমি জাস্ট ইমেলে তোমরা পাঠাবে সেটা। তোমাদের সাবজেক্ট অর্থাৎ ইংলিশ আমি লিখলাম ব্র্যাকেটে অনার্স, এখানে তোমরা জেনারেল, তোমাদের ন্যাচারালি তোমরা ইংলিশ L1 লিখলেই হবে, ইংলিশ L1 লিখে ওদিকে পাঠিয়ে দেবে। দেখছো এখানে উপরের দিকে কম্পোজে নিজের নামটা লিখতে পারো, একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে একটা অ্যারো আছে, যে অ্যারোতে ক্লিক করলে তোমাদের মেল চলে যাবে, তোমাদের নির্দিষ্ট মেলে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরা যাক আমি এক্ষেত্রে আমার জিমেলটিতে খুলব, গেলাম, দেখো দেখতে পাচ্ছ এখানে ন্যাচারালি বলছে অ্যাড্রেস পার্টিকুলার যে তোমরা পাঠালে তার একটা স্ক্রিনশট তোমরা অবশ্যই নিয়ে রাখবে। সেন্ট মেলে গেলে দেখতে পাবে, এই সেন্ট মেলে গেলে দেখতে পাবে এরকম একটা কোথায় পাঠালে টু বলে এই অ্যাড্রেসটা থাকবে, আর এখানে পিডিএফটা দেখতে পাবে, নিজের পিডিএফটা। তার মানে এই অ্যাড্রেসে অলরেডি গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ বলছি আমি একটা ক্লাস নিচ্ছি ওই অনলাইনে ওদের। হ্যাঁ আমি ক্লাসটা নিয়ে ফোন করবো। কোনো ইমার্জেন্সি নয় তো? কোনো ইমার্জেন্সি নয় তো? বল। হ্যাঁ না 28 তারিখে হবে। হ্যাঁ 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 ওটি একই প্রসেসে ভেতরে ঢুকবে, ঢুকে আর কি মানে জাস্ট আর কি, হ্যাঁ মানে তোমাকে যেতে হবে যে মানে
অলরেডি যেগুলো ক্যাপচার্ড হয়ে গেছে, মানে যেখানে মার্কস দেওয়া হয়ে গেছে সেই জায়গাটায় যাও, ওখানে যাও, গিয়ে করে দেবে। হ্যাঁ, কম পিরিয়ড নিয়ে যাবে, গিয়ে ওখানে গিয়ে একই রকম ভাবে করবে, ঠিক আছে? একদম খালি সেভ করে দেবে, ফ্রিজ করবে না, সেভ করবে, ফ্রিজ করবে না। বেশ বেশ, সেভ করে বসো, বেশ বেশ। ফলে নিজের নিজের যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে গিয়ে সেন্ড মেলে গেলে আমরা এই পিডিএফটিকে পাবো, তার মানেই চলে গেছে। ওটাই হচ্ছে প্রমাণ যে তুমি পেলে। কি বলছো? পড়ে আসতে এবার যেটা করবে সেটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার বলছি কি আমরা মানে বুঝতে পারবো যে সেন্ড মেলে যদি আমরা দেখতে পাই তাহলেই বুঝবো যে চলে গেছে। একদম, সেন্ড মেলে আসে মানে চলে গেছে, ঠিক আছে? এই যে পার্টিকুলার যে তোমরা পাঠালে তার একটা স্ক্রিনশট তোমরা অবশ্যই নিয়ে রাখবে। এর একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে মিটে গেল যে এই স্ক্রিনশট দেখো, টাইমিং সবই আছে, কোন সময় পাঠিয়েছো, কোথায় পাঠিয়েছো, সবই থাকবে, ব্যাস মিটে গেল। ঠিক আছে স্যার। এইটা আর শেষ যেটা কথা প্রত্যেককে বলে দিচ্ছি, তোমরা তো দুটো কপি থাকছে, একটা হচ্ছে যেখানে আনসারটা লিখছো বাড়িতে বসে হার্ড কপিতে, সেখান থেকে দেখে স্ক্যান করে দিচ্ছ। সফট কপিটা হচ্ছে স্ক্যান, আর হার্ড কপি হচ্ছে যেটা লিখছো। এই দুটো নিজেদের কাছে রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। এটা আমি বলে দিই সবাইকে, রেখে দাও। কোনো কারণে যদি এরকম হলো যে সমস্ত জিমেল আইডি রেজড হয়ে গেল, যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে, বা অন্য কোনো কারণে যদি কিছু হয়, তার কারণে তোমাদের কাছে যাতে ওই কপিটা থাকে, যাতে আমি যে কোনো সময় তোমাদের কাছ থেকে কপিটা চাইয়ে দিতে পারি। কলেজে গিয়ে জমা দিতে যদি বলেন সেটার কথা বলছেন তো? না, সেটা বলছি না। আমি বলছি যে অনেকে তো কলেজে জমা দেবে না, অনেকে তো নিজের কাছে বাড়িতে রেখে দেবে, জাস্ট স্ক্যানিং করে মানে পাঠিয়ে দেবে। যদি কলেজে ডিপার্টমেন্টে জমা দিয়ে দিই তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে তো জমা দিয়ে দিলে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ জমা দিয়ে দাও, তারও তো সফট কপি থাকবে। ওই সফট কপিটা এবং হার্ড কপিটা প্রত্যেকটাই নিজের কাছে রেখে দাও যতক্ষণ পর্যন্ত তোমাদের এই পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, কারণ সেটা আমি যে কোনো সময় চাইতে পারি আমার দরকারে। পরিষ্কার? বুঝতে পারলাম। কেউ জিনিসটাকে ডিস্ট্রয় করবে না, মানে পরীক্ষা হয়ে গেল মানে ওটাকে আমি মানে কিলো দরে বিক্রি করে দিলাম, এটা করো না, রেখে দিও নিজের কাছে। ঠিক আছে স্যার। ভালো জায়গায়, সুরক্ষিত জায়গায় রেখে দিও। পরিষ্কার? হ্যাঁ স্যার। ব্যাস, এর থেকে পরিষ্কার করার কিছু বলার নেই। এইবার আমি কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি। স্ক্যানিং হলো, স্ক্যানিং করে তুমি পরীক্ষায় ওটাকে পাঠিয়ে দিলে, দিয়ে স্ক্রিনশট নিয়ে নিলে, অথবা কেউ যদি চাও সে ডিপার্টমেন্টে জমা দিতে পারো, তোমার পরীক্ষা শেষ হলো। এবার আমি বলছি স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমি আনসারগুলো যখন লিখবো উপরে কি কোশ্চেনগুলো লিখতে হবে? না, লিখতে হবে না, লেখার কোনো প্রয়োজন নেই। দাগ নাম্বার দেবে তো, যে কত নম্বরের কোশ্চেন, কত নম্বরের কোশ্চেন দাগ নাম্বার দেবে। ঠিক আছে বেশ, এরপরে আমি একটা লিস্ট করছি কি কি জিনিস লাগবে, তার লিস্ট। একই জিনিস একটু লিস্ট একটু দেখে নিই যাতে প্রত্যেকের সুবিধা হয়। 1 নম্বর যেটা লাগবে, একটা ওয়ার্কিং ইমেল আইডি লাগবে, প্রত্যেকের একটা ইমেল আইডি লাগবেই। 2 নম্বর যেটা লাগবে, A4 শিট। বলো ফোনের ইমেল আইডি, পুরাতন ইমেল আইডি হবে না? আরেকবার বলো স্যার, আগেকার ইমেল আইডি হবে না? হ্যাঁ, যেটা আছে সেটা দিয়ে হবে। একটা ওয়ার্কিং মানে কাজ করছে এরকম, কাজ করছে না এরকম নয়। যে কোনো একটা ওয়ার্কিং ইমেল আইডি মানে যেটা ঠিকঠাক কাজ করবে, যে কোনো ইমেল আইডি, ঠিক আছে? যেটা কলেজে দেওয়া সেটাই তো? না, তার কোনো মানে নেই। তুমি শেষ মুহূর্তে যদি ঠিক মতো সেটা কাজ না করে বাবা, কাকা, দাদু যে কোনো থেকে বাড়াতে পারো, আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, শুধু নাম এইগুলো সব লিখতে হবে, রোল নাম্বার গুলো, খালি নাম, রোল নাম্বার ওটা একবার লিখে দেবে। আর এছাড়া তোমার তো মানে তুমি যেটা পাঠাবে সেখানে তো সবই লেখা থাকে, যে কারো ইসের থেকে পাঠালেও হবে তো? হবে। ঠিক আছে। হ্যালো স্যার। বলো স্যার, আমি বলছি স্যার, বলো। আমি যদি অন্য কাউকে লিখতে দিই হবে? না, দুজন বসে যদি লিখি স্যার আমরা? নিজেকেই লিখতে হবে। হাতের লেখা সবারই ইউনিফর্ম থাকবে, একই থাকবে। হাতের লেখাটা নিজের হাতের লেখা, গোটা আনসার শিট জুড়ে হবে, অন্য কাউকে লিখতে দিলে হবে না।
সেটা তো চিটিং ওটা ওটা বুঝিয়ে দেন গ্রুপে স্যার, সবাই ওটাই করে স্যার। না, সেটা করলে হবে না, সেটা করলে হবে না, সবাই ওরকম করে না। আমি তো অনেকগুলো পরীক্ষা ওটা ওই করে হয়তো সেই জন্যই বললো, ওই আমরা তো বলছি বলছো, এটা মোটেও সবাই করে না। আমি পড়াচ্ছি আমি 10 বছর, দেখেছি স্যার, বলে বললাম না এটা হয় না। আমি তো নিজে প্রচুর আনসার শিট দেখেছি, হয়তো তুমি দু একটা এক্সাম্পল দেখেছো বলে এটা বলছো, এটা হয় না বাবা। হ্যাঁ, এসব কথা বলে সবাইকে কনফিউজ করে দিও না। না স্যার, আমি ওটা বলছি না স্যার, আপনি নিজের মুখ থেকে ভালোভাবে বুঝিয়ে নেবেন, সেই জন্য আমি বলছি। যদি ভুল করে ওরা যদি করে ফেলে, আরে এটা তো বোঝানোর কোনো ব্যাপারই নেই, এটা তো খুবই স্বাভাবিক। পরীক্ষা মানে এটা মানে সবাই ন্যাচারালি নিজেই লিখবে নিজের পরীক্ষা, তো লোককে দিয়ে লেখাবে নাকি? এটাকে আবার বোঝাতে হবে আলাদা করে। করতে চাইছে আপনি অফলাইন পরীক্ষা হলে হয়তো কাউকে দিলে। বলো বলো স্যার কি বলছে এরকমই হয়। বলছি যে কলেজে যখন মানে অ্যানসার পেপারটা জমা দিতে যাবে, তখন অন্যজনের বদলে আরেকজন দিয়ে দিলে হবে তো? অন্যজনের বদলে আরেকজন দিয়ে দিলে হবে, তার হয়ে সই করতে হবে, তার হয়ে সই করতে হবে তোমাকে, ঠিক আছে? স্যার তার হয়ে তাহলে সিগনেচার করে দিলে হবে তো, মানে তাকে যাওয়ার দরকার নেই তো? না, হবে হবে। ঠিক আছে ঠিক আছে। বেশ, বলো। স্যার বলছে 30 মিনিটের মধ্যেই জমা দিতে হবে। 30 মিনিটের মধ্যেই জমা দিতে হবে, জমা দেওয়ার সময় একই। ঠিক আছে, যদি ওর আগে তো জমা দেয়? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, আগে জমা দিলে হবে। আরে ভাই স্যার পাচ্ছি যে যদি ভাবি জমা দেবো 30 মিনিটের থেকে যদি একটু লেট হয়ে যায় তাহলে কি? তাহলে অনলাইনে জমা দেওয়াই ভালো, সেক্ষেত্রে অনলাইনে জমা দেওয়াই ভালো। তবে আমরা জমা নেব, কিন্তু অন্য ডিপার্টমেন্ট জমা নেবে কিনা তার দায়িত্ব আমরা নেব না। মানে ধরো আমরা জমা নিলাম আর মানে ডিপার্টমেন্ট নিল না, তার দায়িত্ব কিন্তু আমরা নেব না, আমরা জমা নিই না, ঠিক আছে? কিন্তু খুব বেশি দেরি করো না, দেরি করলে কলেজের গেট বন্ধ করে দেওয়ার সময়, সেক্ষেত্রে সমস্যা হবে। বলছি অনলাইনে চেষ্টা করো। ভালো না স্যার বলো। স্যার বলছি যে সব সাবজেক্টে মানে অন্যজনের বদলে আরেকজন গেলে হবে তো? না, এইটার গ্যারান্টি তো আমি দিচ্ছি না, এইটার গ্যারান্টি আমি নেব না। ইংলিশ ডিপার্টমেন্ট করছে বলছি, পুরোটাই ডিপার্টমেন্ট স্পেসিফিক। আমাদের কলেজের ক্ষেত্রে এটা হয় স্কুলের মতো নয়, এখানে একদম ডিপার্টমেন্টের নিজস্ব ডিসিশন দিয়ে শেষ কথা। এটা আমি ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে বলছি, অন্য ডিপার্টমেন্টের ব্যাপারটা আমি জানি না, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার, আমার কিছু কথা ছিল। হ্যাঁ, সেই কথাগুলো রেকর্ড হয়ে যাওয়ার পরে বলবে, ধৈর্য ধরে বসে থাক। বেশ, রেকর্ডিং অফ হবে, তারপরে কথা বলবে। এখন আপাতত আমি আমার লেকচারটা শেষ করি, একদম শেষে চলে এসেছি, 5 মিনিটের মধ্যে শেষ করি। আচ্ছা, A4 শিট 80 থেকে 100টা থাকবে। নিজের অ্যাডমিট কার্ডের সফট কপি অথবা হার্ড কপি থাকবে নিজের কাছে। আচ্ছা, 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট, ফ্রন্ট পেজ অ্যাটলিস্ট 6 কপি থাকবে। 5 নম্বর কি থাকবে? 5 নম্বর আমার স্টাডি মেটেরিয়াল, যেটা আমি দিয়েছি, বারবার বলেছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। L1 এর আমার 35 পাতার স্টাডি মেটেরিয়াল, তার প্রিন্টেড কপি রাখবে। ইন্টারনেট অফ হতে পারে, কোয়েশ্চেন অনেক সময় আনকমন আসতে পারে, মোরাললেস এখান থেকে তোমরা কমন পাবেই। আমি একবার আমার স্টাডি মেটেরিয়াল যেটা অলরেডি দিয়েছি এবং বিভিন্ন জায়গায় মানে এইটার উপরে লেকচার দিয়েছি, পড়িয়েছি, ইউটিউবে সবকটাই আছে, গ্রুপেও রয়েছে, সেইটা একটু সবাই সঙ্গে রাখবে। আজকেও দিলাম, এইটা হচ্ছে আমাদের কোর্স মেটেরিয়াল, এটা নিজের কাছে রাখবে। এইটা এটা কাদের প্রিন্ট আছে? স্যার আমার আছে। এটা দয়া করে একটু নিজের কাছে রাখো, এটা প্রিন্টেড কপি। স্যার আমার নেই, এখান থেকে কোশ্চেনগুলো পাবে। কি বলছো? স্যার আমারও নেই স্যার। আরে তোমার নেই স্যার আমার নেই, তার মানে তুমি একটা ক্লাসও করোনি, তার মানে তুমি একটি ক্লাসও করোনি এবং গ্রুপেও তুমি অনেক পরে জয়েন হয়েছো। স্যার বলছি কি ওটা তো 32 পেজ পর্যন্ত আছে। হ্যাঁ 32 পেজই বলছি। ঠিক আছে, এইটা সবাইকে বলছি, তুমি আমাকে একটু দিয়ে দিবেন। দিয়ে দেবো মানে গ্রুপে রয়েছে, দিয়ে দেওয়ার ব্যাপার নেই। হ্যাঁ স্যার গ্রুপে রয়েছে, তো কবে থেকেই বলছে প্রিন্ট আউট করতে। এটা বহুদিন আগে থেকে বলছি, মানে কত যে ক্লাস নিয়ে নিলাম, একটা ক্লাসও তার মানে করোনি। খুবই সিম্পল ব্যাপার। এটি দয়া করে মানে প্রিন্ট আউট নিজের কাছে রেখে দাও। এইটা প্রিন্ট আউট না নিয়ে নামলে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না। হ্যাঁ স্যার করা আছে। বেশ, আমি জানি সবারই করা আছে, 90% লোকের করা আছে। যারা আজকে প্রথম ক্লাসটা করছে তাদের করা নেই। দেখো আমি গ্রুপে অলরেডি দিয়েছি, আমি আরেকবার বলে দিচ্ছি, আরেকবার দিয়ে দিচ্ছি এই জিনিসটা, আবার দিচ্ছি।
গেল। দেখো হ্যাঁ স্যার আছে, তো ওরা ক্লাস করে না বলে ওদের কাছে নেই। এক্স্যাক্টলি, যারা ক্লাস কোনোদিনও করেনি তাদের কাছে নেই, কিন্তু আদারওয়াইজ সবার কাছে থাকে। সেদিন থেকে আমি ক্লাস করনি। হ্যাঁ হ্যাঁ স্যার যদি আপনাদের নেই তো আপনি একটু গ্রুপে ছেড়ে দেবেন। গ্রুপে ছেড়ে দিয়েছি অলরেডি, আজকেও তো দিয়েছে, আজকেও দিয়েছি। আর আরেকবার ছেড়ে দেন, মানে 10 বার করে ছাড়বো। আরে দেয়া আছে এক্ষুনি গ্রুপটাই মনে হয় খোলে না একটু। গ্রুপটাও না খুললে কি করে করবো বলো? তোমরা গ্রুপ খুলবে না, তোমরা যদি ক্লাস করছি স্যার, কি করে গ্রুপ খুলবো স্যার? মানে ক্লাসে সরাসরি হয়ে যাবে ঠিকই। স্যার আমি ইউটিউবে দেখছি স্যার, দেখছি দাঁড়ান। বেশ স্যার আমি ইউটিউবে ক্লাস করি। বেশ ঠিক আছে, আর সমস্যা তৈরি করো না। এই স্টাডি মেটেরিয়ালটা নিজেরা প্রত্যেকে প্রিন্ট আউট রাখবে। স্যার পেজটা A4 সাইজ পেজ হবে তো? A4 সাইজ পেজ হবে। A4 সাইজ পেজ হলে ভালো হয়, যদি কেউ একান্তই সংগ্রহ করতে না পারো লিস্টটা খাতা করেও করতে পারো। আচ্ছা, শেষে 6 নম্বর হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। এটা একটু দরকার হলে জিও বা অন্য কিছু সেদিনকে যে 20 টাকার একটা রিচার্জ হয় 2 GB জন্য করে নিতে পারে যদি প্রয়োজন হয়। একটা স্টেবল ইন্টারনেট কানেকশন সবার দরকার। এই 6টা জিনিস অবশ্যই লাগবে: ইমেল আইডি, A4 শিট পেজ, অ্যাডমিট কার্ড, ফ্রন্ট পেজ, স্টাডি মেটেরিয়াল আর ইন্টারনেট কানেকশন। পরিষ্কার? স্যার পেন বললেই না, পেন তো সব থেকে ন্যাচারালি সবার কাছে আছে, এগুলো বলে রাখলাম। আর খাতাটা? খাতা তো অলরেডি বলে দিয়েছি, A4 শিট 80 থেকে 100টা। বেশ পরিষ্কার? বেশ, এবার কারোর কোনো প্রশ্ন থাকলে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অফিসিয়াল তাহলে বলো, আনঅফিসিয়ালটা রেকর্ডের পরে বলবে, রেকর্ড বন্ধ করবো তারপরে বলবে। কোনো অফিসিয়াল প্রশ্ন থাকলে স্যার অফিশিয়ালি কথা আছে আমার। বলো বলো। তো স্যার পার্সোনাল বলতে ভালো হতো। ও পার্সোনাল, আনঅফিসিয়াল তাহলে আনঅফিসিয়ালটা 2 মিনিট বাদে, আনঅফিসিয়াল 2 মিনিট বাদে। স্যার হাস স্যার মজা লিছে এরা। বেশ হ্যাঁ বুঝবে তো, এই তো দরকার থাকতেই পারে। বেশ বেশ 10 তারিখে হবে। বেশ এখানে শেষ হলো তাহলে। আমি 10 তারিখটা হ্যালো স্যার, দাঁড়ান 1 মিনিট স্যার। হ্যালো স্যার, বলো। বলছি স্যার এত কষ্ট করে ক্লাস করছি স্যার, ফুল নাম্বারটা দেবেন একটু? হ্যাঁ ওটাই বাকি আছে তো জীবনে।